আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি বেসিক স্ট্রাকচার অফ সিম্পল ডিক্লারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। আমরা জানি সিম্পল ডিক্লারেটিভ সেন্টেন্সের 9টি স্ট্রাকচার রয়েছে। সেই 9টি স্ট্রাকচার নিয়ে আমি আজকে আলোচনা করব। এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যারা স্টুডেন্ট তারা যদি এই ভিডিওটা সম্পূর্ণ ভালো মতো দেখে তাহলে এই স্ট্রাকচারগুলো জানতে পারবে এবং ইংরেজি সেন্টেন্স লিখতে এটা তাদের খুবই সহযোগিতা করবে। আমি আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং এই স্ট্রাকচারগুলো শিখে রাখবে যাতে তোমরা সুন্দরভাবে ইংরেজি সেন্টেন্স লিখতে পারো। তো আমি আর কথা বাড়াবো না, মূল আলোচনায় চলে যাব। তো চলো আমরা স্ট্রাকচারগুলো দেখে নিই। প্রথম স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ইনট্রানজিটিভ ভার্ব। মানে সাবজেক্ট এবং সাথে ইনট্রানজিটিভ ভার্ব ব্যবহার করে তোমরা একটা সিম্পল ডিক্লারেটিভ সেন্টেন্স কমপ্লিট করতে পারবে। তাহলে প্রথমে সাবজেক্ট বসাবে, তারপরে ইনট্রানজিটিভ ভার্ব বসালেই তোমার একটা সেন্টেন্স কমপ্লিট হয়ে যাবে। এখন অনেকে আমরা সাবজেক্ট চিনি না, অনেকে আমরা ইনট্রানজিটিভ ভার্ব চিনি না। তো এই দুইটা জিনিস আগে আমাদের চিনতে হবে। তার আগে আমি উদাহরণ দিই। দেখো, আই স্লিপ, ডগস বার্ক, হি ইজ স্লিপিং। এই যে উদাহরণগুলো লিখেছি এগুলো সব প্রথমে সাবজেক্ট এবং পরে ইনট্রানজিটিভ ভার্ব ব্যবহার করে কমপ্লিট করেছি, তাই না? তো এখন আমি চলো একটু তোমাদের সাবজেক্ট এবং ইনট্রানজিটিভ ভার্ব কী জিনিস একটু আলোচনা করি। সাবজেক্ট মানে হচ্ছে কি কর্তা, তার মানে কাজ সম্পাদন করে যে বা যাহা তাকে কি বলা হয়? সাবজেক্ট বলা হয়। সাবজেক্ট সাধারণত নাউন বা প্রোনাউন সাধারণত সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। তাহলে নাউন এবং প্রোনাউন কি হিসেবে ব্যবহৃত হবে? সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। তবে নাউনকে বিভিন্নভাবে সম্প্রসারিত করা যায়, মানে নাউনকে অন্য কিছু যোগ করে বড় করা যায়। তাহলে সাবজেক্ট কি জিনিস আমরা একটু ধারণা পেলাম। বিস্তারিত ধারণা আমি অন্য একটা ভিডিওতে তোমাদের দেব। সেই ভিডিওটা দেখার জন্য আমার চ্যানেলে তোমরা যোগাযোগ রাখতে পারো। তো এরপরে আসি আমরা ইনট্রানজিটিভ ভার্ব। আমরা আসলে অনেক ধরনের ভার্ব আছে, ভার্ব নিয়ে আলোচনার শেষ নেই। তবে ইনট্রানজিটিভ ভার্ব নিয়ে এখন একটু হালকা একটু ধারণা নাও তোমরা, যেহেতু এই স্ট্রাকচারটাতে ইনট্রানজিটিভ ভার্ব রয়েছে। তাহলে ইনট্রানজিটিভ ভার্ব মানে হচ্ছে অপকর্ম। কি বলতো? ইনট্রানজিটিভ ভার্ব মানে হচ্ছে অপকর্ম, তাই না? অপকর্ম, যে ভার্ব এর কর্ম সম্পাদনের জন্য যদি কর্তা ছাড়া আর কারো প্রয়োজন না হয়। মানে একটা ভার্ব মানে পুরো বাক্যটা কমপ্লিট করতে যদি কর্তা ছাড়া আর কারো প্রয়োজন না হয় সেই ভার্বকেই বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। অর্থপ্রকাশে তার মানে দাঁড়ালো অর্থপ্রকাশে অবজেক্টের প্রয়োজন হয় না, সাবজেক্ট সহ সম্পূর্ণ অর্থ প্রকাশ করে। তাহলে ইনট্রানজিটিভ ভার্ব মানে অর্থ প্রকাশ করতে শুধুমাত্র সাবজেক্টকেই লাগে। সাবজেক্ট হলেই সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে, অবজেক্ট ছাড়াই সব কিছু করা সম্ভব। তবে অবজেক্ট লিখলেও কিন্তু লেখা যায়, কিন্তু সেক্ষেত্রে কিন্তু অবজেক্টের প্রয়োজন হয় না, অবজেক্ট ছাড়াই কিন্তু সম্পূর্ণ অর্থটা প্রকাশ পাবে। যেমন আমি নিচে দুইটা উদাহরণ দিয়েছি, একটা একটু বুঝি। দেখো, উই স্লিপ, আমরা ঘুমাই, তাই না? উই স্লিপ, আমরা ঘুমাই, অর্থ কিন্তু শেষ, এখানে আর কিছু না হলেও চলে। কিন্তু নিচে একটা উদাহরণ দেখো, হি ফাউন্ড এ পেন। এখন হি হলো সাবজেক্ট, ফাউন্ড হলো ভার্ব। এইখানে ভার্ব এই দুটা মিলে কি কোনো অর্থ প্রকাশ পেয়েছে সম্পূর্ণ? আমার মনে হয় না, কারণ এটা আসলেও প্রকাশ পায় নাই। এ পেন ছাড়া একটি কলম, সে খুঁজে পেয়েছে একটি কলম, তাহলে কিন্তু সম্পূর্ণ অর্থ প্রকাশ পেয়েছে। কিন্তু উপরেরটা কিন্তু এই অবজেক্ট ছাড়াই, উই স্লিপ, আমরা ঘুমাই, হ্যাঁ, সম্পূর্ণ অর্থটা প্রকাশ পেয়েছে। আশা করি তোমরা এই ইনট্রানজিটিভ ভার্বটা বুঝতে পেরেছো। তাহলে প্রথম স্ট্রাকচারটা দাঁড়ালো সাবজেক্ট এবং ইনট্রানজিটিভ ভার্ব ব্যবহার করে সিম্পল ডিক্লারেটিভ সেন্টেন্স তোমরা লিখতে পারবে, তাই না? 1 নম্বর স্ট্রাকচার নিয়ে আমি আলোচনা করলাম। এরপরে হচ্ছে 2 নম্বর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস কমপ্লিমেন্ট অ্যাডজেক্টিভ।
তাহলে সাবজেক্ট এবং লিঙ্কিং ভার্ব প্লাস কমপ্লিমেন্ট এই তিনটা জিনিস ব্যবহার করে কমপ্লিমেন্টের মধ্যে অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। এভাবে তোমরা সাবজেক্টের পরে লিঙ্কিং ভার্ব ব্যবহার করে এবং কমপ্লিমেন্ট অ্যাডজেক্টিভ ব্যবহার করে সিম্পল ডিক্লারেটিভ সেন্টেন্স তোমরা লিখতে পারবে। এটা হচ্ছে সিম্পল ডিক্লারেটিভ সেন্টেন্সের দ্বিতীয় স্ট্রাকচার। তো এখন আমরা অনেকে সাবজেক্ট সম্পর্কে আমি তোমাদের একটু বলেছি, লিঙ্কিং ভার্ব এবং কমপ্লিমেন্ট আর অ্যাডজেক্টিভ সম্পর্কে তোমাদের কিছু বলি নাই। যেমন নিচে একটা উদাহরণ দিয়েছি, রহিম ইজ টল, রহিম হয় লম্বা। এখানে রহিম হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব আর হচ্ছে টল হচ্ছে কমপ্লিমেন্ট। কিসের? অ্যাডজেক্টিভ। টল একটা অ্যাডজেক্টিভ শব্দ, তাই না? টল হচ্ছে অ্যাডজেক্টিভ, কিন্তু এটা কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। এখন আমরা জানবো লিঙ্কিং ভার্ব এবং কমপ্লিমেন্ট আর অ্যাডজেক্টিভ সম্পর্কে। তাহলে লিঙ্কিং প্রথমে জানবো কমপ্লিমেন্ট। আসলে কমপ্লিমেন্ট কি? ভার্বের পরে সাবজেক্টেরই অন্য একটি পরিচয়। ভার্বের পরে কিসের? সাবজেক্ট এরই অন্য একটি পরিচয় বসলে তাকে কমপ্লিমেন্ট বলে। মানে ভার্বের পরে আমরা সাবজেক্টের আরেকটা পরিচয় যেটা যদি বসাই তাহলে সেটাকে বলা হয় কমপ্লিমেন্ট। কিসের পরিচয়? সাবজেক্টের আরেকটা পরিচয়। সাবজেক্ট নিজেই তো একটা পরিচয় এবং তার আরেকটা পরিচয় বসবে ভার্বের পরে, তখন তাকে আমরা বলবো কমপ্লিমেন্ট। তাহলে আশা করি কমপ্লিমেন্ট বুঝতে পেরেছো। যেমন আমি একটা উদাহরণ দিয়েছিলাম, হি ইজ টল। এখানে টলকে যদি প্রশ্ন করা হয়, টল কার পরিচয়টা বহন করছে? সাবজেক্টের পরিচয় বহন করছে, তাহলে এটা হচ্ছে কমপ্লিমেন্ট। কিন্তু টল শব্দটা নিজে হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, এখন লিঙ্কিং ভার্বটা, লিঙ্কিং ভার্ব হচ্ছে সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মাঝে যোগসূত্র স্থাপন করবে। লিঙ্কিং ভার্বটা হচ্ছে কি? সাবজেক্ট এবং কি কমপ্লিমেন্টের মধ্যে যোগসূত্র। সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে কি স্থাপন করবে? যোগসূত্র স্থাপন করবে, সেটাই হচ্ছে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের সংখ্যা অনেক কম, সামান্য কিছু লিঙ্কিং ভার্ব রয়েছে, তোমরা একটু জেনে নেবে। আমি নিচে কিছু দিয়েছি, যেমন বি, অ্যাপিয়ার, বিকাম, ফল, ফিল, গেট, গো, গ্রো, কিপ, লুক, রান, সিম, স্মেল, সাউন্ড, টেস্ট। স্মেল যত প্রকারের স্মেল আছে, সাউন্ড যত প্রকারের সাউন্ড আছে, টেস্ট যত প্রকারের টেস্ট রয়েছে, এগুলো সবই লিঙ্কিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। আর বি এর মধ্যে কিন্তু যে কয়েকটা আছে 8টি, সেটাও কিন্তু কি হবে? লিঙ্কিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। আশা করি লিঙ্কিং ভার্ব সম্পর্কেও বুঝতে পেরেছো। তাহলে সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব এবং কমপ্লিমেন্ট অফ অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে দ্বিতীয় স্ট্রাকচার। মুখস্থ করে ফেলবে স্ট্রাকচারটা এবং সে অনুযায়ী অনেকগুলো উদাহরণ কমপ্লিট করবে, দেখবে অনেক সহজ হয়ে গেছে। তাহলে অ্যাডজেক্টিভ হচ্ছে কি? নাউনের দোষ, গুণ, অবস্থান, সংখ্যা, পরিমাপ এগুলো বোঝায়, এ জাতীয় শব্দ, তাই না? এটা নিয়ে আর কিছু বলবো না। তারপরে দেখো কিছু এক্সাম্পল দেই আমি এখানে। রিনা ইজ বিউটিফুল, রিনা ইজ বিউটিফুল। তাহলে রিনা হয় রিনা ইজ বিউটিফুল, রিনা খুব সুন্দর। এখানে রিনা সাবজেক্ট, ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব, বিউটিফুল মানে সুন্দর। হ্যাঁ, এটা হচ্ছে কমপ্লিমেন্ট অফ অ্যাডজেক্টিভ। হি বিকামস আনহ্যাপি, আনহ্যাপি কমপ্লিমেন্ট অফ অ্যাডজেক্টিভ, বিকামস হওয়া লিঙ্কিং ভার্ব, হি হলো সাবজেক্ট। আশা করি এই দ্বিতীয় স্ট্রাকচারটাও তোমরা বুঝতে পেরেছো। এখন আসি তৃতীয় স্ট্রাকচার নিয়ে। প্রথমে বসবে সাবজেক্ট, তারপরে বসবে লিঙ্কিং ভার্ব এবং তারপরে বসবে কমপ্লিমেন্ট অফ নাউন। কমপ্লিমেন্ট কী জিনিস আমরা কিন্তু ইতিমধ্যেই জেনেছি, লিঙ্কিং ভার্ব কী জিনিস ইতিমধ্যে জেনেছি। এখন নাউন কমপ্লিমেন্ট মানে কমপ্লিমেন্ট যেটা বসবে সেটা নাউন কমপ্লিমেন্ট বসবে। যেমন একটা উদাহরণ দিই, যেমন রহিম, রহিম ইজ এ গুড স্টুডেন্ট, রহিম ইজ এ গুড স্টুডেন্ট, রহিম হয় একজন ভালো কি ছাত্র। তাহলে রহিম হলো সাবজেক্ট, ইজ হলো লিঙ্কিং ভার্ব, এই স্টুডেন্টস যে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে কমপ্লিমেন্ট অফ নাউন। কিন্তু স্টুডেন্ট নাউনকে সম্প্রসারিত করা যায়, এখানে এ গুড স্টুডেন্ট এটাকে অ্যাডজেক্টিভ যোগ করে সম্প্রসারিত করা হয়েছে, কিন্তু মূলত এটা হচ্ছে নাউন কমপ্লিমেন্ট, এটা পুরোটা হচ্ছে নাউন কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। রহিম ইজ এ গুড স্টুডেন্ট। আশা করি তৃতীয় স্ট্রাকচারটাও তোমরা বুঝতে পেরেছো। এরপরে আসি হচ্ছে চতুর্থ স্ট্রাকচার, সেটা হচ্ছে সাবজেক্ট বসবে, বি ভার্ব বসবে, কমপ্লিমেন্ট অফ অ্যাডভার্বাল বসবে।
তাহলে সাবজেক্ট আমরা জেনেছি ইতিমধ্যেই, বি ভার্বটা জানতে পারিনি, জানবো এখন। কমপ্লিমেন্ট আমরা জেনেছি, এখানে অ্যাডভার্বাল মানে অ্যাডভার্বাল কমপ্লিমেন্টটা এখানে ব্যবহৃত হবে। যখনই অ্যাডভার্বাল কমপ্লিমেন্ট ব্যবহার হবে তখন ভার্ব হিসেবে কিন্তু বি ভার্ব বসবে, লিঙ্কিং ভার্ব তখন কিন্তু বসবে না, তাই না? লিঙ্কিং ভার্ব বসবে না, তখন শুধুমাত্র বি ভার্ব বসবে। দেখা যাক, আমি একটা উদাহরণ লিখেছি, রহিম ইজ হিয়ার। হিয়ার হচ্ছে এখানে, তাই না? এখানে কমপ্লিমেন্ট অ্যাডভার্বাল। আমরা জানি অ্যাডভার্বাল আসলে পড়ার, অ্যাডভার্ব কিন্তু অনেক বেশি আলোচনা, তো অত কিছু আলোচনা করা যাবে না। তো অ্যাডভার্বের মধ্যে অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার, হ্যাঁ, এগুলো এরকম আছে। তো এগুলো সবগুলো কিন্তু এই অ্যাডভার্বাল এইখানে ব্যবহার হবে না, ঠিক আছে? তো দেখি আমরা একটু বি ভার্বটা একটু জেনে নিই। যেমন এই যে বি ভার্ব, বি এম ইজ আর ওয়াজ ওয়ার বিং বিন, এই কটা হচ্ছে বি ভার্ব। এইগুলো সাধারণত এখানে ব্যবহার হয়। ওকে, তো আমরা এগুলো কিন্তু একটু মনে রাখার চেষ্টা করব। বি এই যে এখানে এইগুলো কিন্তু আমরা রাখবো, বি এম ইজ আর ওয়াজ ওয়ার বিং বিন, এই বি ভার্বগুলো এখানে ব্যবহার হবে। তার সাথে কমপ্লিমেন্ট, কি কমপ্লিমেন্ট ব্যবহার হবে? অ্যাডভার্বাল কমপ্লিমেন্ট। তাহলে অ্যাডভার্বাল কমপ্লিমেন্টের মধ্যে অ্যাডভার্বাল অফ টাইম, অ্যাডভার্বাল অফ প্লেস, বোথ অ্যাডভার্বাল টাইম অ্যান্ড প্লেস এখানে ব্যবহার হবে। তাহলে বোথ অ্যাডভার্বাল টাইম অ্যান্ড প্লেস কিন্তু এখানে ব্যবহার হবে, দুইটাই ব্যবহার হতে পারে, টাইম এবং প্লেস। শুধুমাত্র অ্যাডভার্বাল অফ ম্যানার এই কথাটা এইটা এখানে ব্যবহার হবে না। এই স্ট্রাকচারে অ্যাডভার্বাল অফ ম্যানার তোমরা ব্যবহার করতে পারবে না। তাহলে তাছাড়া টাইম প্লেস এবং টাইম প্লেস দুটাই তোমরা এখানে ব্যবহার করতে পারবে। চলো উদাহরণ একটু আমরা নিজেরা চেষ্টা করে দেখব। ওকে, এবং 5 নাম্বার স্ট্রাকচারে দেখো, সাবজেক্ট, ট্রান্সিটিভ ভার্ব, অবজেক্ট। অবজেক্ট হচ্ছে সেটা হবে নাউন আর হলো প্রোনাউন। নাউন বা প্রোনাউন অবজেক্ট হিসেবে ব্যবহার হবে, কিন্তু এখানে ট্রান্সিটিভ ভার্ব সম্পর্কে কিন্তু আমরা জানি না। স্ট্রাকচারটা সাবজেক্ট, ট্রান্সিটিভ ভার্ব প্লাস অবজেক্ট। অবজেক্টের মধ্যে নাউন বা প্রোনাউন হবে। অবজেক্ট, সরি এখানে একটু হয়েছে, তোমরা এটা বুঝে নিবে। অবজেক্ট হবে এটা, সাবজেক্ট, ট্রান্সিটিভ ভার্ব, অবজেক্ট। অবজেক্টের মধ্যে হবে নাউন বা প্রোনাউন। ওকে, যেমন রহিম স্পিক্স ইংলিশ। রহিম স্পিক্স ইংলিশ, সাবজেক্ট বসে, এখানে ট্রান্সিটিভ ভার্ব স্পিক্স, হ্যাঁ, এবং অবজেক্ট হচ্ছে ইংলিশ। ইংলিশ হচ্ছে নাউন, তাই না? তাহলে সাবজেক্ট বসাতে পারবে, ট্রান্সিটিভ ভার্ব বসাতে পারবে, এবং অবজেক্ট বসালে তোমাদের এই স্ট্রাকচারটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো অবজেক্টের মধ্যে নাউন বা প্রোনাউন বসবে। এখন আসি আমরা ট্রান্সিটিভ ভার্ব নিয়ে। ট্রান্সিটিভ ভার্ব নিয়ে সাবজেক্ট সম্পর্কে আমরা জানি, অবজেক্ট সম্পর্কেও আমরা কম বেশি জানি, নাউন বা প্রোনাউন অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। আচ্ছা, এখন ট্রান্সিটিভ ভার্বটা একটু জেনে নিই। ট্রান্সিটিভ ভার্ব হচ্ছে সকর্মক। সকর্মক মানে অবজেক্ট থাকে, অবজেক্ট ছাড়া সম্পূর্ণ অর্থ প্রকাশ পায় না। তাহলে সকর্মক অবজেক্ট থাকে, অবজেক্ট ছাড়া সম্পূর্ণ অর্থ প্রকাশ পায় না, এটা হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব। মানে শুধু সাবজেক্ট এবং ভার্ব দিয়ে সম্পূর্ণ অর্থ প্রকাশ পাবে না। আমি শুরুতে যখন আলোচনা করেছিলাম স্ট্রাকচার 1, তখন কিন্তু আমি বলেছিলাম সাবজেক্ট প্লাস ইনট্রান্সিটিভ ভার্ব। ইনট্রান্সিটিভ ভার্ব বসে সাবজেক্ট এবং অবজেক্ট মিলে কিন্তু সব কমপ্লিট করতে পারে, সম্পূর্ণ অর্থ প্রকাশ পায়। কিন্তু ট্রান্সিটিভ ভার্ব ব্যবহার করলে সম্পূর্ণ অর্থ প্রকাশ পায় না। যেমন হি ফাউন্ড এ পেন, আমি যদি হি আর ফাউন্ড এখানে লিখি, অবজেক্ট না লিখি, তাহলে কিন্তু সম্পূর্ণ অর্থটা প্রকাশ পাবে না। কিন্তু দেখো উই স্লিপ সম্পূর্ণ অর্থ কিন্তু প্রকাশ পেয়েছে। তাহলে ট্রান্সিটিভ ভার্ব ব্যবহারে অবজেক্ট থাকবে, অবজেক্ট ছাড়া কোনো অর্থ প্রকাশ পাবে না। তাহলে অবজেক্ট অবশ্যই লাগবে ট্রান্সিটিভ ভার্ব ব্যবহার করলে। ট্রান্সিটিভ ভার্ব সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা আমার এই চ্যানেলে পাবে, তোমরা একটু নজর রেখো আমার চ্যানেলে, সেই আলোচনাটা শুনলে তোমাদের অনেক উপকার হবে। তারপরে আসো দেখো স্ট্রাকচার 6, সাবজেক্ট বসবে, ট্রান্সিটিভ ভার্ব বসবে, অবজেক্ট বসবে। এই পর্যন্ত ঠিক আছে, মানে 5-এর মতোই। 6 নম্বরে শুধু কমপ্লিমেন্ট অ্যাডজেক্টিভ বসাতে পারবে, আর একটু যোগ করতে পারবে। কমপ্লিমেন্ট কি বসবে? অ্যাডজেক্টিভ বসবে। যেমন শি কিপড দ্য বেবি কোয়াইট। শি সাবজেক্ট, কিপড মানে ট্রান্সিটিভ ভার্ব, দ্য বেবি হচ্ছে অবজেক্ট, এখানে অবজেক্টিভ মানে অবজেক্ট, আর দেন কি কোয়াইট।
কোয়াইট মানে শান্ত, এখানে অ্যাডজেক্টিভ, কোয়াইট শব্দটা কিন্তু অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। তাহলে সাবজেক্ট, ট্রানজিটিভ ভার্ব, অবজেক্ট এবং কমপ্লিমেন্ট অফ অ্যাডজেক্টিভ বসিয়েও তোমরা এই স্ট্রাকচারটা কমপ্লিট করতে পারবে। ডিক্লারেটিভ, সিম্পল ডিক্লারেটিভ সেন্টেন্স তোমরা এইভাবে লিখতে পারবে। ওকে, তারপরে 7 নম্বর স্ট্রাকচারে যাই। তো এই বাকিটুকু কিন্তু প্রথমটুকু কিন্তু আগেরটার মতোই সাবজেক্ট, ট্রানজিটিভ ভার্ব, অবজেক্ট। হ্যাঁ, সাবজেক্ট, ট্রানজিটিভ ভার্ব, অবজেক্ট, হ্যাঁ, নাউন প্রোনাউন এটুকু ঠিকই, শুধু লাস্টে কমপ্লিমেন্ট অফ অ্যাডজেক্টিভ 6 নম্বরে লিখেছিলাম, এখানে কমপ্লিমেন্ট অফ নাউন, কমপ্লিমেন্ট অফ নাউন, কমপ্লিমেন্ট অফ নাউন বসতেছে। ওকে, তাহলে এই কমপ্লিমেন্ট উদাহরণটা আমরা লক্ষ্য করি। দেখো, দে অ্যাপয়েন্টেড হিম হেডমাস্টার। তাহলে দে সাবজেক্ট, অ্যাপয়েন্টেড নিয়োগ দিল বা নির্বাচিত করলো, হিম মানে তাকে, হেডমাস্টার, হেডমাস্টার। তাহলে এই যে হিম অবজেক্ট, হিমের পরে যে কমপ্লিমেন্ট ব্যবহার হয়েছে হেডমাস্টার কিন্তু নাউন। তাহলে সাবজেক্ট, ট্রানজিটিভ ভার্ব, অবজেক্ট, নাউন বা প্রোনাউন এবং কমপ্লিমেন্ট নাউন ব্যবহার করে তোমরা কিন্তু এটা কমপ্লিট করতে পারবে। তো এভাবে আরও কিছু উদাহরণ তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, দেখবে অনেক ইজি হয়ে যাবে। তারপরে আসি 8 নম্বর রুলস। 8 নম্বরটা হচ্ছে সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব। এই পর্যন্ত ট্রানজিটিভ ভার্ব হবে, সাবজেক্ট ট্রানজিটিভ ভার্ব হবে। হ্যাঁ, তারপরে দুটা, একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট আর একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। ইনডিরেক্ট অবজেক্ট এবং ডিরেক্ট অবজেক্ট সম্পর্কে যদি তোমরা ধারণা পাও, আশা করি এই স্ট্রাকচারটাও তোমাদের অনেক সহজ হয়ে যাবে। তাহলে সাবজেক্ট, ট্রানজিটিভ ভার্ব তো বুঝলাম, অবজেক্ট অবশ্যই লাগবে। এখন অবজেক্ট, দুইটা অবজেক্ট এখানে ব্যবহার হবে। এখন ডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট। যেমন হি গেভ মি এ বুক, তাহলে দেখো হি গেভ মি এ বুক, তাহলে হি গেভ মি এ বুক, এখানে গেভ মি একটা অবজেক্ট, এ বুক একটা অবজেক্ট, এখানে দুইটা অবজেক্ট। এখন আমরা জানবো কোনটা ডিরেক্ট কোনটা ইনডিরেক্ট। ওকে, চলো একটু দেখি ডিরেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্ট আলোচনা। তাহলে এখানে দুইটা, একটা প্রথম এ বুক আর হলো মি, এ বুক আর একটা মি। একটা কথা আগে বলে নিই, যে হচ্ছে প্রাপক, কি যে পাবে জিনিসটা, সে হচ্ছে ইনডিরেক্ট, ইনডিরেক্ট, আর বাকিটা ডিরেক্ট। আগে কে জিনিসটা পাবে, তাহলে হি গেভ মি, আমাকে সে একটা দিল, তাই না? তাহলে আমি হলাম পাপক, এই মি, তাহলে এটা ইনডিরেক্ট, তাহলে বাকিটা ডিরেক্ট। আবার আরেকটা মনে রেখো, যা কেনা হবে, যা দেয়া হবে, ওই বস্তুটা বা ওই জিনিসটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, আর বাকিটা ইনডিরেক্ট। এই দুইভাবে মনে রাখলেই হবে। যে পাবে সে হলো ইনডিরেক্ট, যে পাবে সে হচ্ছে ইনডিরেক্ট, আর যে জিনিসটা দেওয়া হবে বা কেনা হবে সেটা হচ্ছে ডিরেক্ট। তাহলে অবজেক্ট দুইটা ডিরেক্ট, ইনডিরেক্ট এখানে ব্যবহার হয়েছে। তাহলে যে জিনিসটা দেওয়া হবে সেটা হলো ডিরেক্ট বা কেনা হবে ডিরেক্ট, এ বুক, এখানে বইটাকে দেওয়া হবে, তাহলে এটা হচ্ছে ডিরেক্ট। আর যে পাবে সে হচ্ছে ইনডিরেক্ট, এখানে মি ইনডিরেক্ট। তাহলে একটা সেন্টেন্সে যদি ডিরেক্ট এবং ইনডিরেক্ট ব্যবহৃত হয়, তোমরা কিন্তু বুঝতে পারবে যে কোনটা ডিরেক্ট কোনটা ইনডিরেক্ট। ওকে, আর এই ডিরেক্ট ইনডিরেক্ট ব্যবহার হবে কিন্তু ট্রানজিটিভ ভার্ব এর সাথে, সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব, ডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট। এখন আসি সর্বশেষ 9 নম্বর স্ট্রাকচার। এটাও খুবই সহজ। দেয়ার বসবে, ভার্ব বসবে, সাবজেক্ট বসবে। ঠিক আছে, দেয়ার বসবে, ভার্ব বসবে প্লাস সাবজেক্ট। যেমন দেয়ার ইজ এ বুক অন দ্য টেবিল, টেবিলের উপরে একটি বই আছে। দেয়ার আর 9 বুকস অন দ্য টেবিল, টেবিলের উপর 9টি বই আছে। এখন একটু আলোচনা করি, সেটা হচ্ছে কি, যে এখানে দেয়ারের কোনো অর্থ নেই, দেয়ারের কি নেই, কোনো অর্থ নেই। ইজ মানে যে ভার্বটা ব্যবহার হবে, সেই ভার্বটা কাকে ফলো করে ব্যবহার হবে, পরের সাবজেক্টকে ফলো করে ব্যবহার হবে। যেমন একটু উদাহরণ এখানে যে দিয়েছি, সেখানে ইজ সিঙ্গুলার, এ বুক সাবজেক্ট, তাই না? এই এ বুককে ফলো করে এখানে ইজ বসেছে। আবার নিচের উদাহরণটা দেখো, আর বসাইছি এবং 9 বুকস অনেকগুলা বই, এই জন্য প্লুরাল ভার্ব ব্যবহার হয়েছে, আর ব্যবহার হয়েছে, কিন্তু দেয়ারের কোনো অর্থ এখানে নাই। ঠিক আছে, তো এই ভার্বটাও এভাবে ফলো করে তোমাদের লিখতে হবে। তাহলে দেয়ার প্লাস সাবজেক্ট প্লাস দেয়ার প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট, কথাটা মনে রাখবে। এটা স্ট্রাকচার 9 সিম্পল ডিক্লারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার।
তো আমি 9টা ডিক্লারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার আলোচনা করলাম। আশা করি কম বেশি তোমরা বুঝতে পেরেছো এবং তোমরা নিজেরাও একটু প্র্যাকটিস করবে। এখন এক নজরে চলো আমরা স্ট্রাকচারগুলো একটু দেখে নিই, তোমরা খাতায় লিখে নিতে পারো। দেখো, সাবজেক্ট প্লাস ইনট্যানজিটিভ ভার্ব, সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস কমপ্লিমেন্ট অ্যাডজেক্টিভ, সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব কমপ্লিমেন্ট নাউন, সাবজেক্ট প্লাস বি ভার্ব কমপ্লিমেন্ট অ্যাডভার্বাল, সাবজেক্ট প্লাস ট্যানজিটিভ ভার্ব অবজেক্ট নাউন প্রোনাউন, সাবজেক্ট প্লাস ট্যানজিটিভ ভার্ব অবজেক্ট নাউন প্রোনাউন কমপ্লিমেন্ট অফ অ্যাডজেক্টিভ। তারপর একটা হচ্ছে সাবজেক্ট ট্যানজিটিভ ভার্ব অবজেক্ট নাউন প্রোনাউন কমপ্লিমেন্ট অফ নাউন। তারপরে হচ্ছে সাবজেক্ট ট্যানজিটিভ ভার্ব ইনডিরেক্ট অবজেক্ট ডিরেক্ট অবজেক্ট দেয়ার প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট। এই 9টা স্ট্রাকচারে বিভিন্নভাবে তোমরা সিম্পল ডিক্লারেটিভ সেন্টেন্স তোমরা লিখতে পারবে। তো আশা করি আমার এই আলোচনা তোমরা বুঝতে পেরেছো। আলোচনাটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবে আর কমেন্টস করো কোনো বিষয় জানার থাকলে। আর কোনো বিষয় ভিডিও চাইলেও সেটাও কমেন্টস করতে পারো, আমি সেই বিষয়ে ভিডিও বানাতে চেষ্টা করব। সবাই ভালো থাকবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকো, ভবিষ্যতে কোনো ভিডিও কিন্তু তোমার কাজে লাগতে পারে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।